হ্যালো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি অনেক বড় একটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো আলোচ্য বিষয় পৃষ্ঠা 230 থেকে 231 পৃষ্ঠার যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে আজকে আমি মজাদার একটা ক্লাস নিয়ে এসেছি। সেখানে আছে যোগের সমীকরণ, বিয়োগের সমীকরণ, গুণের সমীকরণ, ভাগের সমীকরণ এবং সবচেয়ে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সরল সমীকরণের সমাধান আমরা কিভাবে করতে পারি। আজকে এরকম মজাদার ক্লাস নিয়ে এসেছি। তোমরা সবাই আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ক্লাসটা থেকে তুমি অনেক অনেক জিনিস জানতে পারবা। আর এই ক্লাসটা তোমার বন্ধুদের জন্য অবশ্যই শেয়ার করে দেবে এবং নতুন ভিউয়ার যারা আছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসো আমরা আমাদের আলোচনা শুরু করি। তো যখন তুমি এই ক্লাসটি দেখছো তখন নিশ্চয়ই তোমার কাছে বই আছে, আর যাদের বই নেই তারা সবাই একটা বই হাতে নাও, কারণ বইয়ে অঙ্কগুলো আছে এগুলো পড়তে হবে, তারপর সমাধান করতে হবে। তো আমি একটু সময় নিচ্ছি, যারা এখনো বই নেওনি তারা বইটা হাতে নাও। হ্যাঁ, অনেকে হয়তো বা বইটা হাতে নিয়েছো। দেখো, আমি সর্বপ্রথম যে জিনিসটা বোঝাবো সেটা হলো যোগের সমীকরণ। হ্যাঁ, তো যোগের সমীকরণে এখানে যে বিষয়টা বলা আছে, বাংলাদেশে দুটি শৃঙ্গের কথা বলা আছে, একটা হলো তাজিং ডং আর একটা হলো কেও কারাডং। এখানে বলা আছে তাজিং ডংয়ের উচ্চতা কেও কারাডংয়ের উচ্চতার চেয়ে 295 মিটার বেশি। তাহলে কে বেশি? তাজিং ডং বেশি। কে কম? কেও কারাডং কম। কত কম? 295 কম। তাহলে এই কথাটার অর্থ হলো কেও কারাডংয়ের সঙ্গে যদি আমরা 295 যোগ করি তাহলে তাজিং ডংয়ের উচ্চতার সমান হবে, অথবা তাজিং ডংয়ের উচ্চতা 1280 থেকে যদি আমরা 295 বিয়োগ করি তাহলে কেও কারাডংয়ের উচ্চতার সমান হবে। এখন বলছে তাহলে কেও কারাডংয়ের উচ্চতাটা কত? তাহলে আসো সহজে আমরা এটাকে সমাধান করি। যোগের সমীকরণ, হ্যাঁ যোগের সমীকরণ, এটা আমরা প্রথমে সলভ করব। তাহলে আমরা লিখবো ধরি কেও কারাডং এর উচ্চতা ইকুয়াল এক্স মিটার। হ্যাঁ, এটা ধরলাম যে কেও কারাডং এর উচ্চতা হলো এক্স মিটার। তো কিছুক্ষণ আগেই বলা হলো কেও কারাডং এর উচ্চতার সঙ্গে যদি 295 মিটার যোগ করা হয় তাহলে তাজিং ডং এর উচ্চতা সমান হয়ে যায়, তাই না? তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে কেও কারাডং এর উচ্চতা এক্স মিটার, তার সাথে যদি আমরা 295 মিটার যোগ করি তাহলে তাজিং ডং এর উচ্চতা দেওয়া আছে 1280, তার সমান হবে। আমি আবারও বলছি, বইয়ে বলা আছে তাজিং ডং এর উচ্চতা কেও কারাডং এর উচ্চতার চেয়ে 295 বেশি। তাহলে 295 এর সঙ্গে তাজিং কেও কারাডং এর উচ্চতা যোগ করা যায় তাহলে তাজিং ডং এর উচ্চতার সমান হয়ে যায়। তাহলে আমরা এবার এখান থেকে এক্স অর্থাৎ কেও কারাডং এর উচ্চতাটা বের করব। তো বন্ধুরা, তোমরা এই অধ্যায়ে নিশ্চয়ই শুনেছো যে আমরা ভারসাম্য সমীকরণ করতে পারি 4 থেকে 5টা উপায়। 1, যোগের বর্জন বিধি অনুযায়ী। 2, গুণের বর্জন বিধি অনুযায়ী। 3, প্রতিসাম্য বিধি অনুযায়ী। 4, আর গুণন বিধি অনুযায়ী। আরও এরকম কয়েকটা নিয়ম আছে। তো তোমরা আরও আবার পড়েছো যে ভারসাম্য সমীকরণ করার শর্ত হলো 4টা। 1, উভয় পাশে একই পরিমাণ যোগ করে, একই পরিমাণ বিয়োগ করে, একই পরিমাণ ভাগ করে, গুণ করে আর একই পরিমাণ ভাগ করে। অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা একই পরিমাণ যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি এবং ভাগও করতে পারি, করে আমরা পক্ষদ্বয়কে সমান করতে পারি। তাহলে খেয়াল করো তো, আমরা যদি এক্সের মান বের করতে চাই তাহলে অতিরিক্ত আছে 295 প্লাস আকারে। তাহলে এই যোগের বর্জন বিধি অনুযায়ী যদি আমরা এই 295টাকে বাদ দিতে চাই তাহলে যোগ 295 আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা 295 বাদ দিতে পারি। তাহলে এভাবে লেখা যায় এক্স প্লাস 295 তো আছে,
যোগের বর্জন বিধি অনুযায়ী বিয়োগ 295। তাহলে সমানের আগেও যোগ বিয়োগ করলাম একই জিনিস, আবার সমানের পরে 1280 আছে, সেখানেও 295 আমি বিয়োগ করলাম। তাহলে এটা হলো যোগের বর্জন বিধি। তোমরা হয়তো বা মাথা অনেকে খাটতেছে না যে যোগের বর্জন বিধি সারবার বিয়োগ করলো। হ্যাঁ, যোগটাকে বাদ দিতে গেলে বিয়োগ করতে হবে। আবার গুণের বর্জন বিধি আছে, গুণটাকে বাদ দিতে গেলে ভাগ করতে হবে। এরপরে আলোচনা আসে, দেখো। তাহলে আমরা এখন এখান থেকে 295 বাদ দিতে পারি। তাহলে আমরা পাইলাম কি এখানে শুধু এক্স। তাহলে এক্স সমান 1280 থেকে 295 যদি আমরা বাদ দিই তাহলে আমরা পারবো 985। তাহলে 985। তাহলে এক্স কে ছিল? কেউ কারাডঙের উচ্চতা। তাহলে লিখবো অতএব কেউ কারাডঙের উচ্চতা সমান 985 মিটার। তাই না? এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসলো। তো বন্ধুরা আমি আরেকটু বলি, দেখো বলা আছে তাজিং ডঙের উচ্চতা কেউ কারাডঙের চেয়ে 295 বেশি। তো খেয়াল করো তো, এই 995 হলো কেউ কারাডঙের উচ্চতা। তাহলে 985, হ্যাঁ 95 নয়, 85-র সাথে 295 যোগ করো। যোগ করলে কার উচ্চতার সমান হবে? তাজিং ডঙের উচ্চতার সমান হবে। তার মানে 1280 হবে। যোগ করো। 5 5 10-এর 0 হাতে হলে 1, 9 9 18-র 8 হাতে হলো 1, 9 আর 1 10, 10 আর 1 12। তাহলে এই দেখো 1280 হয়ে গেছে। তাহলে আমরা এটা যোগের বর্জন বিধি অনুযায়ী এটাকে সমাধান করে কেউ কারাডঙের উচ্চতা বের করলাম। এইটাই হলো যোগের সমীকরণ। তাহলে যোগের সমীকরণটা বোঝা গেল। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা আসো এবারে আমরা বিয়োগের যে সমীকরণটা আছে এটা সমাধানে আসি। তো বইয়ে দেখো বলা আছে একটা স্কুলে হাত ধোয়া কর্মসূচি হচ্ছে। সেই স্কুলে যতজন শিক্ষার্থী ছিল বা মোট যে শিক্ষার্থী ছিল তার মধ্যে 42 জন আসেনি এবং ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে 915 জন। এখন বলছে ওই স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তার মানে এখানে 42 জন আসেনি, এসেছে 915 জন। তাহলে মোট শিক্ষার্থী কত হবে? ওই 915 সঙ্গে 42 যোগ করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে বলছে ওই স্কুলে মোট শিক্ষার্থী কত। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মোট শিক্ষার্থী সমান, হ্যাঁ আমি একটু সহজ করে দিচ্ছি, মোট শিক্ষার্থী সমান যতজন অংশগ্রহণ করেছে আর যতজন আসেনি। তার মানে উপস্থিত শিক্ষার্থী, তাই না? আর কি বলবো, অনুপস্থিত শিক্ষার্থী। কিন্তু আসলে এইভাবে করলে জিনিসটা কি হবে, মানে আমরা বিয়োগের সমীকরণে আসতে পারবো না। তাই আমরা কি লিখবো, মোট শিক্ষার্থী বিয়োগ অনুপস্থিত শিক্ষার্থী। তাহলে কি মোট শিক্ষার্থী বিয়োগ অনুপস্থিত শিক্ষার্থী সমান সমান কি হবে, উপস্থিত শিক্ষার্থী। উপস্থিত শিক্ষার্থী, তাই না? আচ্ছা খেয়াল করে দেখো, এখানে আমরা মোট শিক্ষার্থী দিয়ে এই দুটো যোগ করতে পারতাম, কিন্তু আসলে তখন যে যোগ হয়ে যেত, তাই না? কিন্তু আমরা বল করতেছি কি বিয়োগের সমীকরণ, তাই বিয়োগ চিহ্ন আনতে হবে। তাহলে বিয়োগ চিহ্ন আনলাম কিভাবে, মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যদি আমি বাদ দিই তাহলে কতজন কর্মসূচিতে অংশগ্রহণ করলো ওই উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে মোট শিক্ষার্থীটাই তো বের করতে হবে। তাহলে মোট শিক্ষার্থী, হ্যাঁ তাহলে মোট শিক্ষার্থী যদি এবার থাকে তাহলে খেয়াল করো, মোট শিক্ষার্থী বিয়োগ অনুপস্থিত শিক্ষার্থী, অনুপস্থিত ছিল কয়জন, 42 জন, সমান উপস্থিত শিক্ষার্থী কত ছিল, 915 জন। তাহলে এটা আমরা পাইলাম। এবার খেয়াল করো, এটা বিয়োগের সমীকরণ,
তার মানে বিয়োগ 42 আছে, কিন্তু আমাকে মোট শিক্ষার্থীর মান বের করতে হবে। তাহলে এর আগের সংখ্যাটাতে যেমন 995 যোগ ছিল, বিয়োগ করছি। এবার বিয়োগের সমীকরণে 42 বিয়োগ আছে, এবার 42 যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। তাহলে আমরা লিখব মোট শিক্ষার্থী বিয়োগ 42, যেহেতু বিয়োগের সমীকরণ তাহলে যোগ 42। সমানের আগে করলাম, এবার সমানের পরে 915 আছে, সেখানেও যোগ 42। তার মানে কি বিয়োগের সমীকরণে বিয়োগ 42 আছে, সেখানে যোগ 42 করে আমরা বিয়োগের সমীকরণটাকে দাঁড় করালাম। তাহলে এখানে যোগ 42 বিয়োগ 42 কাটা, তাহলে আমি কি পাইলাম? অতএব মোট শিক্ষার্থী সমান, তাহলে এটা যোগ করো, 5 আর 2 এ 7, 1 আর 4 এ 5, আর থাকলো 9, তাহলে 957 জন। হ্যাঁ, 957 জন ছিল ওই স্কুলের মোট শিক্ষার্থী। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত পাওয়া। ওকে, তাহলে তোমরা, আমি আবারও বলছি, দেখো তোমরা এই অঙ্কটাকে ভিন্নভাবেও, শর্তটাকে ভিন্নভাবে সাজাতে পারো। শর্ত মতে লিখতে পারো এখানে, শর্ত মতে যে মোট শিক্ষার্থী থেকে কতজন আসেনি এটা যদি বাদ দেওয়া যায়, তাহলে কতজন এসেছে এটা আমরা পাই। কিন্তু আমাদের বিয়োগই করতে হবে, কারণ বিয়োগের সমীকরণের অঙ্ক। তারপরে আমরা পাইলাম মোট শিক্ষার্থী থেকে 42 জন যদি বাদ দিই 915 হয়। এবার যেহেতু বিয়োগের সমীকরণ, তাই বিয়োগ 42কে যোগ 42 দিয়ে বর্জন করতে হবে, তাই না? এটা হলো বিয়োগের, তাই না, বিয়োগের সমীকরণ। তাই 42 কাটা যায়, আর এই 915 থেকে 42 যোগ করলে 957, তাহলে মোট শিক্ষার্থী ওই স্কুলের হলো 957 জন। এবার খেয়াল করো, 42 বাদ দাও, তাহলে ওই 915ই হয়, কারণ 915 জন এসেছিল, তাই না? তাহলে আমাদের এই অ্যান্সারটাও হয়ে গেল। দেখেন, আমি একটু সময় নিচ্ছি, তোমরা যারা একটু কম বোঝার চেষ্টা, কম বুঝতেছো, তারা একটু ভালোভাবে খেয়াল করো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবারে আমরা গুণের সমীকরণে আসব। তো বন্ধুরা, এবারে আমরা গুণের সমীকরণে আসতেছি। দেখো, হ্যাঁ, এখানে যে অঙ্কটা দেওয়া আছে, যে একজন সালাম প্রতিদিন অতিরিক্ত কাজের জন্য ঘন্টায় 300 টাকা পায়, এবং সে এভাবে 1 মাসে অতিরিক্ত সময় পরিশ্রম করার পর মোট 9000 টাকা পেয়েছে, এবং সেই টাকা দিয়ে সে মোবাইল কিনেছে, অর্থাৎ মোবাইলের ক্রয় মূল্য 9000 টাকা। এখন বলছে তিনি মোট কত সময় অতিরিক্ত কাজ করেন। এটাকে সমীকরণ গঠন করতে হবে, এবং তারপরে আমরা কি করব? এটা সমাধান করব। তাহলে আমরা আলোচনা করতেছি গুণের সমীকরণ। তাহলে তোমরাই বলো তো, সে 1 ঘন্টায় যে অতিরিক্ত কাজটা করছে, তাকে যদি আমরা ঘন্টায় অতিরিক্ত কাজের সময় দ্বারা গুণ করি, তাহলে আমরা মোবাইলের ক্রয় মূল্য বা 9000 টাকা পেয়ে যাব। যেহেতু এটা গুণের সমীকরণ, তাই আমরা শুরুতে এইভাবে লিখব, প্রতি ঘন্টায় অতিরিক্ত টাকা। হ্যাঁ, লিখব শর্ত মতে, বা ঘন্টা প্রতি অতিরিক্ত টাকা। হ্যাঁ, বা প্রতি ঘন্টায়, এটাই লিখি, প্রতি ঘন্টায় অতিরিক্ত টাকা। তাকে গুণ করব কি, সে কত সময় কাজ করেছে। তাহলে এটা হলো অতিরিক্ত কাজের সময় সমান ওই টাকা, মোট টাকা, তাই না, বা মোট ক্রয় মূল্য, বা মোট টাকার পরিমাণ, অর্থাৎ যে টাকাটা দিয়ে সে মোবাইল কিনেছে, তাই না। তাহলে প্রতি ঘন্টায় অতিরিক্ত টাকা সে কত টাকা করে পেয়েছিল? 300 টাকা করে পেয়েছিল। তাহলে 300 গুণন অতিরিক্ত কাজের সময়, সে অতিরিক্ত কাজ করেছে কত আওয়ার বা কত ঘন্টা, এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম, সমান
মোট টাকার পরিমাণ বা মোবাইলের ক্রয় মূল্য 9,000 টাকা। এবার খেয়াল করো গুণ এসেছে কিনা, এসেছে, তাই এটা গুণের সমীকরণ। তাহলে এবার আমরা ওই ভারসাম্য সমীকরণে পড়েছি উভয় পাশে একই পরিমাণ গুণ করেও পক্ষদ্বয় সমান করা যায়। তাহলে এখানে বলো তো এইচের সঙ্গে কি গুণ অবস্থায় আছে? 300। তাহলে গুণ থাকলে ভাগ করতে হয়। তাহলে 300 গুণ এইচ, 300 গুণ এইচ, তাকেও 300 দ্বারা ভাগ। আবার পাশে আছে 9,000, তাকেও 300 দ্বারা ভাগ। অর্থাৎ যোগের সময় বিয়োগ করেছি, বিয়োগের সময় যোগ করেছি, গুণের সময় ভাগ করব, ভাগের সময় গুণ করব, তাই না? তাহলে গুণের সমীকরণে আমরা ভাগ করলাম। এবার দেখো উপরে 300 নিচে 300 কাটা, 300 একে 300। এবার এখানে আসো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, অর্থাৎ টুংটাং। তাহলে 90কে 3 দ্বারা ভাগ করলে 30। তাহলে আমি পাইলাম অতএব এইচ ইকুয়াল 30। তার মানে সে অতিরিক্ত কাজ করেছে 30 ঘন্টা। অতএব অতিরিক্ত কাজের সময়, কাজের সময় কয় ঘন্টা? 30 ঘন্টা। সে এই মোট 30 ঘন্টা কাজ করেছে এবং 30 ঘন্টায় সে ঘন্টা প্রতি মোট 300 টাকা পেয়েছে। তাহলে 3 তিরিকে 9, 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য, সে মোট 9,000 টাকা পেয়েছে এবং সঙ্গে সঙ্গে শোরুমে গিয়ে মোবাইল কিনেছে। তাহলে এই হলো আমাদের গুণের সমীকরণের চমৎকার সমাধান। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা। নিশ্চয়ই ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে। তোমরা এই ক্লাসটা বেশি বেশি করে তোমার সহপাঠীদের সঙ্গে শেয়ার করো। আর একটা বিষয় আছে ভাগের সমীকরণ, আমরা এবার এই জিনিসটা সমাধান করব এবং সর্বশেষ আজকের ক্লাসের যে আকর্ষণটা সেটা হলো সরল সমীকরণে কিভাবে আমরা সমাধান করতে পারি এটা শেখাবো। তাহলে আমরা এবার ভাগের সমীকরণ নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের বইয়ে বলা আছে একটি হাঙর ঘন্টায় গড়ে 20 কিলোমিটার সাঁতার কাটতে পারে। তার মানে একটা হাঙর 1 ঘন্টায় 20 কিলোমিটার সাঁতার কাটে, কিন্তু বলছে 24 ঘন্টায় এই গতিতে সাঁতার কাটতে সে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে সে মোট যত দ্রুত অতিক্রম করবে সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, তাই না? কারণ ডি ফর ডিস্টেন্স, ডিস্টেন্স মানে সে কত দূর দৌড়ালো। আর আমাদের আজকে এখনকার উদ্দেশ্য হলো ভাগের সমীকরণ। তাহলে আমরা এটাকে এভাবে ধরে নিতে পারি যে কি ধরব যে মোট অতিক্রান্ত দূরত্ব সমান ডি কিলোমিটার, তাই না? যেহেতু এখানে কি দেওয়া আছে মাইল, হ্যাঁ, তাহলে আমরা মাইল বলবো। এবার বইয়ে যেটা বলা আছে ভাগের সমীকরণ, ভাগ নিয়ে আসতে হবে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা মোট ঘন্টা প্রতি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তাহলে শর্তটা কি আসবে? শর্ত মতে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। কোন সময়? মোট সময়। তাহলে আমরা কি পাবো? সে যত দ্রুত অতিক্রম করলো সেটা পাবো ঘন্টা প্রতি। তাহলে প্রতি ঘন্টায় কি বের হবে? প্রতি ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব বের হবে। অতিক্রান্ত দূরত্ব, আমি আবারও বলছি, মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সে ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করলো এটা বের হবে। তাহলে আমরা আগে কি করেছি দেখো, মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা ডি দ্বারা ভাগ করেছি, তাহলে ডি প্রকাশ করেছি, তাহলে ডি ভাগ মোট সময় কত দেওয়া ছিল?
24 ঘন্টায়, তাহলে 24 সমান ঘন্টা প্রতি অতিক্রান্ত দূরত্ব হলো 20। এবার ভাগ আছে, তাহলে ডি ভাগ 24 সমান 20। আচ্ছা, আর ভাগের, তাই না, ভাগের সমীকরণ, তাহলে ভাগের সমীকরণে কি করতে হবে? উভয় পাশে একই পরিমাণ গুণ করে পক্ষদ্বয় সমান করা যায়। তাহলে উভয় পক্ষে একই সমীকরণ গুণ মানে d/24 গুণন ওই 24 সমান সমানের পরে আছে 20, তাকেও গুণ 24। তাহলে উভয় পাশে আমি একই পরিমাণ অর্থাৎ 24 দ্বারা গুণ করে পক্ষদ্বয় সমান করেছি। সমান করা কি? এই মান আর এই মানের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার খেয়াল করো, উভয় পাশের এই নিচের 24 উপরের 24, 24 একে 24, তাহলে আমরা কি পাচ্ছি? ডি আর 1 গুণ করলে ডি ইকুয়াল 24 দুগুণা 48 একটা 0। তাহলে ডি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব সমান 480 মাইল। তার মানে কি? সে 480 মাইল দূরত্ব অতিক্রম করে। 480 মাইল দূরত্ব অতিক্রম করে কয় ঘন্টায়? 24 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত? দেখো, 24 একে 24, 24 দুগুণে 48 একটা 0। তার মানে কয় ঘন্টায়? প্রতি 20। 1 ঘন্টায় সে 20 মাইল দূরত্ব অতিক্রম করে। তো বন্ধুরা, এই আজকের যে আলোচ্য বিষয় ছিল যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হয়ে গেল। এবার সবচেয়ে মজাদার যে বিষয়টা, সরল সমীকরণের কিভাবে সমাধান করতে হয়, এই জিনিসটা আমি তোমাদের সামনে এবার একটা নিয়ে আসবো। এটা 231 পৃষ্ঠায় দেওয়া আছে এবং কিভাবে এটার শুদ্ধি পরীক্ষা করতে হয়, কি বললাম, কিভাবে এটা শুদ্ধি পরীক্ষা করতে হয় আমরা এবার এটা করতে পারি। দেখো, 3 × 7 - 2 সমান -4x + 13 মাইনাস বন্ধুরা, এবারে সবচেয়ে যে বিষয়টা আজকের ক্লাসের হাইলাইট ছিল, যে সরল সমীকরণ কিভাবে সমাধান করতে হয়, এটা আমি নিয়ে এসেছি এখন। দেখো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, কারণ বাম পক্ষ ডান পক্ষ মাঝখানে ইকুয়াল আছে, এটা অবশ্যই সমীকরণ। আর এটা সরল সমীকরণ, এটাকে কিভাবে সমাধান করব। অর্থাৎ আমরা এখানে চলক যে এক্স ব্যবহার করা আছে, এই এক্সের মূল নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো, এখানে 3 গুণ অবস্থায় আছে, তাহলে 3 দিয়ে যদি গুণ করি 3 × 7 = 21 প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণা 6 সঙ্গে থাকার এক্স সমান, এখানে কোনো গুণ নাই, ওইটাই থাকবে। আচ্ছা, এবার তোমরাই বলো তো আমরা কার মান বের করব? এক্স এর মান। তাহলে এক্সগুলো এক পাশে করো, তাহলে -6x, আর এই যে সমানের পরের থাকা -6 4x, এটা হবে +4x সমান দিলাম, দিয়ে 30টাকে আগে লিখবো, আর সমানের এ পাশে থাকা 21 যোগ ছিল, ওপর সে যায় বিয়োগ হয়ে গেল। এবার বলো তো আমরা এখানে কি পাচ্ছি? +6x + 4x, অর্থাৎ 6টা x থেকে 4টে x বাদ দিলে 2টা x পাওয়া যায়। আবার 6 বড় সমান সঙ্গে মাইনাস, তাই মাইনাস সমান 30-এর থেকে 21 বাদ দিলে 9। এবার খেয়াল করো, আমরা x এর মান বের করব, তাই না? তাহলে x এর সঙ্গে -2 কি অবস্থায় আছে? গুণ। এটাকে আমরা ভাগ করতে পারি, তাহলে x = -2 গুণ ছিল, সমানের পরে -2টা ভাগ হয়ে গেল, কার সাথে? 9 এর সাথে। এবার এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো অতএব x = -4.5 অর্থাৎ 4.5 -4.5। অথবা তোমরা যদি এইটাই রেখে দাও যে -9/2, তাও হবে। তাহলে আমরা পাইলাম অতএব সমীকরণটির মূল x = -4.5 অথবা -9/2, এই দুইটা যে কোনো একটা রাখলে হবে। এবং আমি আজকে আরও একটা জিনিস তোমাদের শেখাবো, কিভাবে এই সরল সমীকরণের শুদ্ধি পরীক্ষা করতে হয়।
কী শেখাবো? শুদ্ধি পরীক্ষা। কিভাবে শুদ্ধি পরীক্ষা করতে হয়। তো দেখো, শুদ্ধি পরীক্ষাটা হলো কি, আমরা যে মূলটা বের করলাম এটা সত্যতা যাচাই করা। হ্যাঁ, তো সর্বপ্রথম আমার লিখতে হবে বাম পক্ষ। বাম পক্ষ সমান, বাম পক্ষটা কি? সমানের আগের অংশ 3 × 7 - 2x। আচ্ছা বলতো এক্স এর মূল কত পাইছি? 4.5 -4.5, তাহলে বসাও 3 × 7 - 2 × কত? -4.5, তাই না? এক্স এর মান বসালাম, তার সাথে 2 গুণ ছিল, তাহলে 3 × 7 - এ প্লাস 4.5 × 2 = 9, তাহলে 9-এর সাথে কত হয়? 16, তাহলে 3 × 16 = 48। আমরা বাম পক্ষের মান 48 পাইলাম। আবার ডান পক্ষ, ডান পক্ষটা কি? সমানের পরের অংশ -4x + 30, তাহলে মান বসাও -4 × x এর মান কত? -4.5 প্লাস অঙ্কের 30। এবার গুণ করো, মাইনাস এ প্লাস, 4কে 4.5 দ্বারা গুণ করলে হয় 18 যোগ অঙ্কের 30, তাহলে 18 আর 30 যোগ করলে 48। তাহলে আমরা কি পাইলাম? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। কি হয়েছে? সমান। তাহলে আমরা বলতে পারি সমীকরণের মূলটি সঠিক। লিখতে পারি অতএব সমীকরণের মূলটি, অর্থাৎ আমরা এক্স এর মান যেটা পাইলাম, মূলটি সঠিক হয়েছে, সঠিক হয়েছে। আমরা এটা পেয়ে গেলাম। আমি আবার একটু বলি, দেখো, যখন তুমি এক্স এর মূল পাবা তখন বাম পক্ষেও এক্স এর মান বসাবে, বসে ক্যালকুলেশন করে যা পাচ্ছ, ঠিক ডান পক্ষেও এক্স এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করে যদি সেই সংখ্যাই পাও, অর্থাৎ এটা যদি পরস্পর কি হয়? সমান হয়, তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ আর ডান পক্ষ পরস্পর সমান। আর তখন আমরা 100% শিওর বলতে পারি যে সমীকরণে যে মূলটা বের করলাম এটা অবশ্যই সঠিক। তাহলে বন্ধুরা, তোমরা অনেকক্ষণ ধরে খুব ধৈর্য সহকারে আজকে এই ক্লাসটি দেখলে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আর একটা কাজ করতে ভুলবে না, এটা হলো তোমার সহপাঠী যারা আছে, তোমার বেস্ট ফ্রেন্ড যারা আছে, তাদেরকে এটা শেয়ার করে দিবা। এবং সর্বশেষ যেটা না বললেই নয়, সুস্থ থাকিও, ভালো থাকিও, সুন্দর থাকিও। আর সবাই তোমরা জানো সামনে ঈদ, 17 তারিখে 17ই জুন আমাদের বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক।